ওকে, স্ক্রিন শেয়ার দিতেছি। স্ক্রিন শেয়ারটা দেখা যায় কিনা আপনি জানাবেন। ওকে, স্ক্রিন শেয়ার দিলাম। তো আমি ফার্স্টেই ই ট্যাবসে চলে যাচ্ছি। ই ট্যাবসটা গত ক্লাসে আপনাদের এই পর্যন্ত দেখাইছিলাম। লেআউটটা কীভাবে করতে হয় ফার্স্ট ক্লাসে এটা দেখাইছিলাম। তো আজকে দেখাবো একটা মেজর পার্ট, সেটা হচ্ছে কি আপনার কলাম বিম কীভাবে বানাবেন, কীভাবে স্ট্রাকচারটা আঁকবেন। ঠিক আছে, এই পার্টটা আজকে দেখাবো। তো মূলত স্ট্রাকচারটা আঁকাটা একটু জটিল, অনেকের কাছে আবার অনেকের কাছে ইজি। তো স্ট্রাকচার যদি আপনি না আঁকেন তাহলে কিন্তু আপনার ডিজাইন ই ট্যাবসে আগানো যাবে না। তো তাই আমার প্রথমে কি করতে হবে, স্ট্রাকচারটা এঁকে নিতে হবে। অবশ্যই কলামগুলো যে পয়েন্টে কলামগুলো আর্কিটেকচার প্ল্যানে দেওয়া আছে ওই পয়েন্টে কিন্তু কলামগুলো আমার বসাইতে হবে। ঠিক আছে, আর ওই অনুসারেই আমার বিমগুলো লেআউটটা করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা করব কলাম। কলাম করার আগে যাব হচ্ছে কি ডিফাইন থেকে সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টি কেন? সেকশন প্রপার্টি হচ্ছে কি আমার কলাম বিম স্ল্যাব সবই কিন্তু একটা সেকশন। ঠিক আছে, আর এটা কি সেকশন? অবশ্যই ফ্রেম সেকশন। কলাম বিমটা আমাদের কি ফ্রেম সেকশন। তো ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন গেলাম। দেখেন এখানে অনেক কলাম বানানো আছে ডিফল্ট, কিন্তু এগুলো হচ্ছে স্টিল স্ট্রাকচারের জন্য করা। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্টিল স্ট্রাকচারের জন্য করা মূলত। এগুলো আমার দরকার নেই, এগুলোকে ডিলিট করে ফেলবো। ডিলিট মাল্টিপল প্রপার্টিজ একটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিব। ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। আরও আছে, এগুলোকে সেম প্রসেসে আমি নিচের দিকে টান দিয়ে ডিলিট করে ফেলবো। ডিলিট একটা থেকে যাবে, একটা পরবর্তীতে ডিলিট করা লাগবে। ওকে, এটা থেকে যাবে, এটা পরবর্তীতে ডিলিট করে দেব। এখন আমার কাজ হচ্ছে কি কংক্রিটের সেকশন বানানো। কংক্রিট বানাবো, অ্যাড নিউ প্রপার্টি, সেখান থেকে কংক্রিট রেক্ট্যাঙ্গুলার। আপনার যদি সার্কুলার কলাম সার্কুলার নিতেন, আপনার দরকার হচ্ছে কি কংক্রিট রেক্ট্যাঙ্গুলার দিলেন। দেওয়ার পরে একটা ডায়লগ বক্স আসবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে আপনি কলাম বানাবেন, নির্দিষ্ট কিছু সাইজের কলাম বানাবেন। আচ্ছা, কলাম বানানোর আগে একটা কথা বলে রাখি, আমি এখন কিছু কলাম বানাবো নিজের পছন্দ অনুসারে। ঠিক আছে, নিজের মনের মতো করে আমি কিছু কলাম আমি বানাবো। আর আমি যখন ক্যালকুলেশনটা ফুলফিলভাবে করব, মানে ফাইনালি যখন ডিজাইনটা করব, তখন ডিজাইন করার পর বোঝা যাবে যে আমার কোন পয়েন্টে কত সাইজের কলামটা লাগতেছে। তো ফার্স্ট অফ অল আমি যখন স্ট্রাকচারটা ড্রয়িং করব, তখন আমি আমার নিজের মতো কলামগুলি বানিয়ে নেব। মানে কিছু কিছু নির্দিষ্ট টাইপের আমি কিছু কলাম ফলস কলাম বানায় নেব আর কি, আর কিছু বিমও বানায় নেব আমার পছন্দ অনুসারে। এই জাস্ট মডেলটা আঁকার জন্য। এরপরে যখন আমি অ্যানালাইসিস করব তখন কলামের সাইজ কমতেও পারে বাড়তেও পারে। যদি দেখেন যে একটু ইকোনমিক্যাল করতে চান কমায় দেখতে পারেন, যদি পাস করে তো পাস, ফেল করলে তো বাড়াইতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কিছু কলাম বানাই নি ডিফল্ট। তো ফার্স্টে একটা কলাম বানাই, নামটা দেই C1 12x12। আচ্ছা, এখানে ম্যাটেরিয়ালের জায়গায় 3500 PSI এটা সিলেক্ট করে দিলাম। যে ম্যাটেরিয়ালটা বানাইছিলাম 3500 PSI, এটা কংক্রিটের জন্য দিবেন। আর রিবারটা যেটা আছে সেটা একটু পরেই দেখতে পারবেন রিবারটা কোন জায়গায় দিতেছি। আর এখানে একটা কালার দিয়ে দেন আপনার পছন্দ অনুসারে। ওকে, কালারটা দেন 12 দিলেন। সাইজ এখানে রাখলেন নাম, সাইজ দিলেন 12 বাস শেষ। এখন রিবারে গিয়ে
রিভারে গিয়ে যা আছে তাই খালি এখানে চেঞ্জ করবেন কি রিভার ম্যাটেরিয়ালে 72 গ্রেড, এখানে 72 গ্রেড দিয়ে দেন লংডিচুয়াল আর কোফিসিয়েন্ট বার দুটোটাই 72 গ্রেড দিয়ে দেন, আর কোনো কাজ নাই। এখানে ডিজাইন টু বি চেকড, রিইনফোর্সমেন্ট টু বি চেকড আর রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দুইটা অপশন আছে। এই দুইটা অপশন ফার্স্টে আমি ডিজাইন করব, তারপর হচ্ছে চেক দিব। আমি কলামটা ডিজাইন করার পরে আমি চেক দিব, ঠিক আছে। এখন অনেক সময় ডিজাইন করা হয়, ডিজাইন করার পরে দেখা যায় ডিজাইন কিন্তু কলাম চেক দেওয়ার পরে ফেল দেখায়, সেগুলা আমি যখন ফাইনালি চেক দিব তখন রিপেয়ার করব কলামগুলোকে আবার। তো লংডিচুয়াল বার এখানে আরো অনেক অপশন আছে, এই অপশনগুলোর কাজ যখন কলাম চেক দিব তখন দেখাবো, এখন না আপাতত, এখন আপাতত যা আছে তাই। ওকে, আর এখানে কাজ আছে মূলত প্রপার্টি মডিফায়ার একটা অপশন আছে, এখানে কিছু কাজ আছে। এখানে কাজ হচ্ছে গিয়ে এই যে তিন, জি আমি কি রড গুলো কি এখন কি দেখাই দিতে পারবো না ওইভাবে যে কত মিলি রড হবে? এখন আপনি কোন পয়েন্টে কত সাইজের কলাম হইতেছে, কত কয়টা রড লাগবে সেটা আপনি কি জানেন এখন? না দেখানো যাবে নাকি, এটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ দেখানো যাবে। মনে করেন আপনি ডিজাইন করার পরে মনে করেন একটা পয়েন্টে 12 কলামে 6টা রড আসছে, তখন আপনি 6টা রড দিয়া 12 সাইজ দিয়ে চেক দিবেন যে আমার 6টা রড 12 কলামটা আসলে কি পাস করতেছে কিনা, এভাবে চেক দিবেন। আগে ডিজাইনটা করে তারপর চেকটা দিবেন। আচ্ছা, প্রপার্টি মডিফায়ার আছে এখানে একটা অপশন। প্রপার্টি মডিফায়ারের কাজ কি? টরশনাল কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনারশিয়া, 2 এক্সিস আর 3 এক্সিস, তিনটা অপশন আছে। এই তিনটা অপশনে তিনটা মান আছে, যেটা আছে বিএনবিসি 2020 অনুসারে এই মানগুলো দিতে হবে আপনার। সেই মানগুলো আপনার এখানে বসাতে হবে, ইডেট করতে হবে। ইডেট কিভাবে করবেন? ইডেট করার জন্য একটা আছে, আপনার একটু দেখাই, সরি এই পিকচার আছে একটা। আচ্ছা, এখানে আগে মানগুলো বসাই নেই। টরশনাল কনস্ট্যান্ট 0.7, মোমেন্ট অফ ইনারশিয়া 0.7, মোমেন্ট অফ ইনারশিয়া 3 এক্সিস 0.7, তিনটা বসাইলাম। এই তিনটার নাম মনে রাখেন, টরশনাল কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনারশিয়া 2 এক্সিস আর মোমেন্ট অফ ইনারশিয়া 3 এক্সিস, এই তিনটার নাম একটু মনে রাখেন। ওকে, এখানে মেজর চেঞ্জ হচ্ছে কি এটা প্রপার্টি মডিফায়ারে, আর রিইনফোর্সমেন্টে যেটা দেখাইলাম সেটা। ওকে ওকে, আপনার কলাম একটা বানানো হয়ে গেছে। এরপরে এই যে কলামটা বানানো ছিল এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে একটু ওকে দেই। আচ্ছা, যেটা দেখাইলাম আপনাদের সেটা হচ্ছে কি, যদি একটু দেখাই, এখানে স্টিফনেস মডিফায়ার নামে একটা অপশন আছে। স্টিফনেস মডিফায়ার নামে একটা অপশন, এখানে অ্যাকর্ডিং টু এসিআই 318 আর আছে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের বিএনবিসি 2020 ফলো করে এই কোডটাকে এসিএ এর। আর এখানে কি দেওয়া আছে? স্টিফনেস মডিফায়ার ইন স্ট্রাকচারাল অ্যানালাইসিস। আর এখানে প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা কন্ডিশন আছে, আলাদা আলাদা মান আছে। দেখেন বিমের জন্য, কলামের জন্য। তো কলামের জন্য যে মানটা আমি নিচ্ছি এটা হচ্ছে আলটিমেট কন্ডিশন থেকে নেবেন। এখানে আছে জে সমান সমান 0.7, I2 সমান সমান 0.7, I3 সমান সমান 0.7। এই পিকচারটা দিয়ে দেওয়া হবে আপনাদের। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার নিচে যদি ফলো করেন, জে সমান সমান টরশনাল কনস্ট্যান্ট, I সমান সমান মোমেন্ট অফ ইনারশিয়া। তো I2 মানে মোমেন্ট অফ ইনারশিয়া 2 এক্সিস, I3 মানে মোমেন্ট অফ ইনারশিয়া 3 এক্সিস, আর জে সমান সমান টরশনাল কনস্ট্যান্ট। এই সেম জিনিসটা আমি কোথায় দেখছিলাম? ডিফাইনিং এ সেকশন প্রপার্টি থেকে ফ্রেম সেকশন। এখানে যদি মডিফাই শো প্রপার্টিতে যাই, মানে এটাকে এডিট করব আবার, এখানে প্রপার্টি মডিফায়ার আছে, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা কি স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর। এখানে চেঞ্জ করছিলাম কোন জায়গায়? টরশনাল কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনারশিয়া 2 এক্সিস আর 3 এক্সিসে, ঠিক আছে। তো এই পিকচারের সাথে এটা মিল পাইছেন? এটা হচ্ছে কি কোড অনুসারে আমি কিন্তু মানগুলো বসাইছি। এটাকে দিয়ে দেব আপনাদের। বিমের জন্য মান আছে, আপনার স্ল্যাবের জন্য আলাদা মান আছে, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। তো আপনি কলামের ক্ষেত্রে এই মানগুলো অবশ্যই বসাবেন। ওকে দিলেন। এখন আবার একটা কলাম বানাবেন, অ্যাড নিউ প্রপার্টি, সরি
অ্যাড কপি প্রপার্টি দেন। এখন অ্যাড নিউ প্রপার্টি দেওয়া লাগবে না। কপি দিলে হবে কি, আপনি যে কাজটা একটু আগে করছেন সেইটাই থেকে যাবে আপনার। আপনি জাস্ট নামটা এডিট করে নতুন একটা মান বসায় নেবেন। C2 12x15 দিলাম। কালার একটা পছন্দ অনুসারে দিলাম। জাস্ট লাল কালারটা অ্যাভয়েড করেন, কারণ আপনার কলাম ফেল করলে লাল আসবে, ঠিক আছে? এই জন্য লাল কালারটা অ্যাভয়েড করা ভালো। তবে যে সময় প্রো লেভেলের চালানো শিখে যাবেন সেই সময় লাল কালার, নীল কালার এটা কোনো ম্যাটার না। ওকে দেন। সরি, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে ডেপথের জায়গায় দিলাম 15 সাইজের কলাম বানাইলাম C2। তো ওয়াইডের জায়গায় 12ই রাখলাম আর ডেপথের জায়গায় 15 দিলাম, কারণ ডেপথটা সবসময় যে মানটা বেশি থাকবে সেটা ডেপথে যাবে। এখানে প্রপার্টি মডিফায়ার যদি দেখি, প্রপার্টি মডিফায়ার সেম আছে, কারণ কপি যেহেতু করছি এজন্য সেম আছে। যদি অ্যাড নিউ প্রপার্টি দিতাম তাহলে কিন্তু আগের মতোই এডিট করা লাগতো। আবার অ্যাড কপি প্রপার্টি দেব। এখন কি লিখবো, C3 12x18। এটা আমার নিজস্ব চয়েস অনুসারে আমি কয়েকটা সাইজ বানায় রাখলাম। আপনার 12-18 বানাইতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি 12-20ও বানাইতে পারেন, 12-25ও বানাইতে পারেন, এটা আপনার খুশি, ঠিক আছে? তো করলাম, 3 টাইপের কলাম বানানো শেষ। এখন বানাবো বিম। কলামগুলো বানাইছি 3 টাইপের। এই 3 টাইপের কলাম দিয়ে আমি স্ট্রাকচারটা আঁকবো। এরপরে অ্যানালাইসিসের পরে যদি লাগে আরো নতুন কলাম বানানো যাবে। চাইলে এগুলোকে এডিটিং করে আরো বড় করা যাবে। এডিটিং করব কোন জায়গা থেকে, শো মডিফাই প্রপার্টি যেটা আছে, মডিফাই শো প্রপার্টি, এখান থেকে চাইলে আমি এডিটিং করে মানগুলো কমাইতে বাড়াইতে পারবো। আর যদি নতুন নিতে চাই হয় অ্যাড নিউ প্রপার্টি, নাইলে অ্যাড কপি প্রপার্টি, যে কোনো একটা ইউজ করবে। তবে অ্যাড প্রথমবারের পরে অ্যাড কপি প্রপার্টি দিয়েই কাজগুলো করাটা বেটার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি বানাবো বিম। বিম বানানোর জন্য সেম কাজটা করি, অ্যাড কপি প্রপার্টি। এখন বানাই, মনে করেন GB1 দেই 12x12, ম্যাটেরিয়াল যা আছে তাই রাখি। আর এখানে 12 জায়গায় 18 জায়গায় 12 করে দিই। এখন প্রপার্টি মডিফায়ারে এখানে চেঞ্জ হবে কি, টরশনাল কনস্ট্যান্ট 0.35, মোমেন্ট অফ ইনার্শিয়া 0.35, মোমেন্ট অফ ইনার্শিয়া 3 axis 0.35। এই মানটা কোথায় পাইলাম? অবশ্যই বিএনবিসি থেকে পাইলাম। বিমস দেখেন J = 0.35, I2 I3 = 0.35। এটা লেখাটা মানে এই যে জের পূর্ণাঙ্গ রূপ পাবেন কোথায়, নিচে দেওয়া আছে টরশনাল কনস্ট্যান্ট, I = মোমেন্ট অফ ইনার্শিয়া, আর F যেগুলো আছে এগুলো আছে শিয়ার স্টিফনেস, M = বেন্ডিং স্টিফনেস। M এর মানটা যখন আমি স্ল্যাব করব তখন আসবে, এখন আপাতত M এর মান নাই। তো জিনিসটা তো এটা বুঝতে পারলেন নাকি কোন জায়গা থেকে মানগুলো নিছি? এগুলো জাস্ট একটা প্রুফ দিলাম আপনাদের, আর কিছুই না। তো প্রপার্টি মডিফায়ার থেকে 3টা মান চেঞ্জ করলাম, ওকে। এখন রিইনফোর্সমেন্টের জায়গায় কি করব, ডিজাইন টাইপ জাস্ট বিম করে দিব, কলাম থেকে বিম করে দিলাম, আর কোনো চেঞ্জ নাই, ওকে ওকে ডান। একটা বিম হয়ে গেল, আর একটা বিম করি, অ্যাড কপি প্রপার্টি, কপি করলাম যাতে আপনার মডিফায়ার গুলো চেঞ্জ না হয়, মানে একই রকম থাকে। GB2 দিলাম 12x15, ঠিক আছে, 12x15 করে দিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া কালারটা একটু চেঞ্জ করি, 15। এখানে আর রিইনফোর্সমেন্টে কোনো চেঞ্জ করতে হবে না, কারণ সবই সেম যেহেতু কপি করছি। এখন বানাও ফ্লোর বিম, সেম প্রসেস, অ্যাড কপি প্রপার্টি। এরপর লিখি FB1, সরি FB1 10x15। কালারটা দিয়ে দিই, একটা অন্য কালার দিয়ে দিই, সরি 15, আর এখানে রাখলাম 10। আচ্ছা, গ্রেড বিম এখন প্রশ্ন করতে পারেন, গ্রেড বিম 12 রাখলাম, ফ্লোর বিম 10 কেন? কারণ হচ্ছে আপনার
ফ্লোর বিমটা মাটির সংস্পর্শে থাকে না, এজন্য ফ্লোর বিমকে কাভারিং কম রাখছি। আর গ্রেড বিম যেহেতু মাটির সংস্পর্শে থাকে সেহেতু গ্রেড বিমের কাভারিং 1 ইঞ্চি 1 ইঞ্চি বেশি রাখছি, এই জন্য গ্রেড বিম সাইজটা 12 হয়েছে। আচ্ছা, এখন এখানে কোনো চেঞ্জ নাই কারণ এটা যেহেতু কপি করছি, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আবার কপি FB2 লিখলাম, 10x18 লিখলাম, অন্য কোনো চেঞ্জ নাই, কালার যা আছে তাই দেই, 18 সাইজটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেখেন মোটামুটি কলাম বিম কিন্তু বানানো শেষ। এখন যেটা বানাবো সেটা হচ্ছে কি স্ল্যাব বানাবো, স্ল্যাব বানানোর পরে আঁকা শুরু করে দেব। ওকে, ওকে দিলাম। এখন বানাবো হচ্ছে গিয়া স্ল্যাব। ডিফাইনে যাব, সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন, প্লাঙ্ক থেকে প্লাঙ্কটা ডিলিট করে দিই। স্ল্যাব যে 1 আছে সেইটাকে একটু মডিফাই করি। সেটা মডিফাই করব কিভাবে, মডিফাই শো প্রপার্টি, স্ল্যাব মনে করেন যে 5 ইঞ্চি 5 ইঞ্চি স্ল্যাব আমি কিভাবে বুঝবো। আচ্ছা, একটু স্ল্যাবের আগে যদি একটা পেজ দেখাই আপনাদের, একটা হচ্ছে গিয়ে ছোট একটা এক্সেল শিট আছে, এটা হচ্ছে গিয়ে স্ল্যাবের ক্যালকুলেশনের জন্য। এটা হয়তো আপনাদের অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটা জাস্ট এমনি ডিপ্লোমাতে হয়তো আপনারা পড়ে আসছেন বা বিএসসি যারা করছেন সবাই পড়ছেন। স্ল্যাব থিকনেস কিভাবে বের করবেন সেটা হচ্ছে গিয়া মনে করেন সর্বোচ্চ বড় একটা স্প্যান নেন, মনে করেন যে সবচেয়ে বড় যে স্প্যানটা আছে ওইটা নেন, মনে করেন এটা 17 ফিট বাই 10 ফিট 10 একটা স্প্যান আছে। এই স্প্যানটা আপনি কি করবেন, নিলেন, মনে করেন এখানে 17 ফিট 5 আছে, 17.42, আর এখানে 10 ফিট 10 বা 11 ফিট দিলেন। থিকনেস কত, 3.78, মানে আপনি যদি 4 ইঞ্চি থিকনেস দেন তবু আপনার স্ল্যাবটা পাস করবে। কিন্তু আপনার বাংলাদেশের কন্ডিশন অনুসারে আপনার নিম্নতম 5 ইঞ্চি দেওয়াটাই সবচেয়ে ভালো, এই জন্য 5 ইঞ্চি রাখলাম। 5 ইঞ্চি এভারেজে আমাদের স্ল্যাবগুলো সাধারণত 5 ইঞ্চি আসে। যদি অনেক বড় স্প্যান হয় তাইলে হয়তো বা 6 ইঞ্চি আসতে পারে, যেমন 25 ফিট বাই 20 ফিট যদি স্প্যান হয়। এটা দেখছেন থিকনেস আসতেছে কত, 6 ইঞ্চি। বড় স্প্যান হলে কিন্তু অবশ্যই একটু থিকনেসটা চেক করে নেবেন, কারণ দেখা যায় আপনি বড় স্প্যান আছে, অনেক বড় একটা স্প্যান আছে, সেই ক্ষেত্রে আপনি কি করলেন, ওই 5 ইঞ্চি ধরেই কাজ করলেন, থিকনেস কিন্তু এক জায়গায় কিন্তু 6 ইঞ্চি আইসা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু স্ট্রাকচারে প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, এই শীটটা দিয়ে দেব না আপনাদের। এখন যেটা কাজ করবেন সেটা হচ্ছে কি, স্ল্যাবের থিকনেসটা পাই গেলেন, সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন, প্ল্যাঙ্কটা ডিলিট করে দিলাম। এটা আবার নতুন করে করতেছি কারণ হচ্ছে কি ওইটা কাইটা দিছিলাম ওই সময়। লেখেন স্ল্যাব 5 মানে স্ল্যাব 5 ইঞ্চি, ম্যাটেরিয়াল আপনার 3500 PSI নেন, আর এখানে থিকনেস দেন 5, ডিসপ্লে কালারটা যা ইচ্ছা তাই দেন, আপনার খুশি, আমি একটা কালার দিলাম। এখানে যেটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে গিয়া প্রপার্টি মডিফায়ারে মেজর চেঞ্জ কোনটা, বেন্ডিং এর 3টা মান আছে, এখানে মানগুলা জাস্ট চেঞ্জ হবে আর অন্য কোনো মান চেঞ্জ হবে না। এটাও সেম কেস, আপনি ওই চার্ট থেকে আপনি দেখে নিতে পারবেন কেন আমি বেন্ডিংটা চেঞ্জ করলাম। তো দেখেন বেন্ডিং M11, M22 আর M12, ঠিক আছে, এই 3টে M এর মান চেঞ্জ করলাম বেন্ডিং এর। আর বেন্ডিং মান হচ্ছে কি M, এটা নিচেও দেওয়া আছে, ওই পিকচারটাও দেওয়া আছে আপনাদের দেখাইছি। ওকে দেই, মডিফায়ার চেঞ্জ করলাম। ওকে, এখন বানাবো স্টেয়ার, দিলাম স্টেয়ার স্ল্যাব, যেটা ওয়েট স্ল্যাব থাকে, ল্যান্ডিং স্ল্যাব থাকে, ওটা মনে করেন 6 ইঞ্চি ধরলাম, 6 ইঞ্চি থাকে মোটামুটি, 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকমই থাকে, তো 6 ইঞ্চি ধরলাম। ওকে দিলাম। স্টেয়ারটা একটু আরেকবার বুঝাবেন, যে স্টেয়ার যেটা বলেন। স্টেয়ার ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশনে যাব, স্টেয়ার মডিফাই। স্টেয়ার কি বললেন, কোনটা বোঝাবো?
মানে থিকনেসটা 6 ইঞ্চি দিয়ে দিলাম জাস্ট। থিকনেসটা সাধারণত 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকমই থাকে এভারেজে। মানে ওই যে ওয়েস্ট স্ল্যাব যেটা, ওয়েস্ট স্ল্যাব যেটা বা ল্যান্ডিং স্ল্যাব যেটা ওইটা ওইরকম 6 ইঞ্চির মতো থাকে। ওকে ওকে ঠিক আছে। সেই স্ল্যাবটার কথা বলছো, ওই স্ল্যাব। আর মডিফাইতে এটা অটোমেটিক্যালি মডিফাই যা আছে তাই, ওই স্ল্যাব যেমন এই স্ল্যাবটাও তেমন, স্টেয়ারটাও তেমন আর কি। আচ্ছা, এই মানটা পাইছি কোন জায়গায় সেটা জানতে চাইলে পিকচারটা দেখবেন, আমি একটু দেখাই দিতেছি আবারও। পিকচারটা কোথায়, স্টিফনেস মডিফায়ার। আচ্ছা, এখানে দেখেন কোন জায়গায় আছে মানটা। মানটা আছে হচ্ছে গিয়া ফ্ল্যাট প্লেটস ইফ মডেল অ্যাজ শেল। আমাদের যে স্ল্যাবটা আছে এটা শেল হিসেবে ডিজাইন করা, মেমব্রেন হিসেবে না। এটা আরেকটা আছে মেমব্রেন, ফ্ল্যাট প্লেট স্ল্যাব মডেল অ্যাজ মেমব্রেন। মেমব্রেন না, আমরা আছে শেল হিসেবে ডিজাইন করছি। আমাদের স্ল্যাবটাকে আমরা শেল বলবো, শেল। শেল M11 আছে, M22 আর M12 আছে। দেখেন ওই যে যেখানে মানগুলো ছিল বেন্ডিং, M11 M22 M12 তিনটা মান সমান সমান কত 0.25। তো M মানে কি বেন্ডিং স্টিফনেস, এই মানটা জাস্ট চেঞ্জ করবেন আর বাকি সব মান 1 থাকবে। এটা কেটে দিলাম, এটা লাগবে না। এখন যেটা কাজ করব, এখন মেজর কাজে চলে আসব, সবই মেজর কাজ। এখন যেটা চলে আসবে সেটা হচ্ছে কি স্ল্যাবটা আঁকা, মানে ওই যে মানে ড্রয়িংটা আঁকবো। তো ড্রয়িংটা আঁকার আগে একটা কথা বলে নেই, আমরা অবশ্যই ড্রয়িংটা আঁকা শুরু করব। প্ল্যানে গিয়ে এই প্ল্যানে যাব, প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই দিই, ওকে দিই। তো দেখেন এখানে প্রত্যেকটা ফ্লোর, যেগুলো ফ্লোর বানাইছিলাম সব ফ্লোরে আছে। আপনি চাইলে যে কোনো ফ্লোরে গিয়ে আপনি নির্দিষ্ট অনুসারে কাজ করতে পারেন। এখন মনে করেন 4th ফ্লোর সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি 4 তলা চলে গেছেন অলরেডি। একই রকম দেখা যাচ্ছে কারণ এখানে কোনো কিছু আঁকা হয় না, এই জন্য একই রকম দেখা যাচ্ছে। ঠিক আছে, আঁকার পরে হয়তো বা কিছু চেঞ্জ করলে আপনার চেঞ্জ দেখাবে, আঁকার পরও একই রকম দেখাবে। আপনি যদি কিছু চেঞ্জ করতে চান তাইলে এমন যেই ফ্লোর চেঞ্জ করবেন সেই ফ্লোর আপনি যাইতে পারবেন। এখন এজন্য আর কি জাস্ট ক্লিক করবেন যেখানে যেই প্ল্যান আপনি যাইতে চান, যেই তালায় যাইতে চান সেই তালাটা সিলেক্ট করবেন। দেখেন প্ল্যান ভিউ 3rd ফ্লোর লেখা আছে, 3rd ফ্লোরে কিন্তু আপনি আছেন। এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আপনি প্ল্যানে যাবেন, গ্রাউন্ড ফ্লোরে যান, অ্যাপ্লাই দেন, ওকে দেন। এখন যেটা কাজটা মূলত আপনারা কারা দেখতে পারছেন, যারা মোবাইলে দেখতে পারছেন তারা এখানে 1 স্টোরি লেখাটাকে দেখতেছেন? কেউ মোবাইলে কি আছেন নাকি সবাই ল্যাপটপে দেখতেছেন? জি জি দেখতে পাচ্ছি 1 স্টোরি। কেউ মোবাইলে আছেন? কেউ আমি মোবাইলে আছি, মোবাইলে দেখতে পাচ্ছি। মোবাইলে আছে কে কে? ভাই আমি মোবাইলে আছি। আচ্ছা, কেউ কি চলে গেছে? আচ্ছা, একদম চলে গেছে মনে হয় না। আচ্ছা, 1 স্টোরি দেখতে পাচ্ছেন এখানে? 1 স্টোরি, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 স্টোরি নিচে ক্লিক করার পরে দেখেন অল স্টোরি, সিমিলার স্টোরি আছে। তো আমরা দুইটা দিয়ে কাজ করব, একটা হচ্ছে 1 স্টোরি আর একটা অল স্টোরি। তো এই কাজটা কেন অল স্টোরি মানে কি? অল স্টোরি মানে আমি যদি গ্রাউন্ড ফ্লোরে একটা কলাম আঁকি, এই কলামটা আমার একেবারে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত চলে যাবে। আর 1 স্টোরি যদি কাজ করি ড্রয়িং এর ক্ষেত্রে তাহলে হবে কি, তাহলে আমি যদি মনে করেন যে গ্রাউন্ড ফ্লোর একটা কলাম আঁকি, কলামটা আমার গ্রাউন্ড ফ্লোরে থেকে যাবে। তো এই জন্য আমি কাজ করব ড্রয়িং করার সময় অল স্টোরি দিয়ে কাজ করব। তারপর পরবর্তীতে কিছু নির্দিষ্ট ফ্লোরে কাজ করার জন্য আমি 1 স্টোরি সিলেক্ট করে কাজ করব, সেটা পরবর্তীতে। আগে অল স্টোরি দিয়ে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা করতে ইজি হবে। একটা ফ্লোরে আঁকবেন, বাকি সব ফ্লোরে কিন্তু আপনার ড্রয়িংটা হয়ে যাবে। এখন সিলেক্ট করব কুইক ড্র কলাম, ক্লিক করে দিলাম কলাম আঁকার জন্য। এখানে একটা প্রপার্টি বক্স চলে আসছে, প্রপার্টি বক্স থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কলামের নির্দিষ্ট সাইজটা। তো কলামে দেখেন 3 সাইজের কলাম আনেছেন, 3 সাইজের কলামে কিন্তু এখানে আছে। তো এখানে মেজর যে জিনিসটা সেটা হচ্ছে এখানে ফ্লোর বিম, গ্রেড বিমও আছে, কিন্তু এগুলো আমি এখান থেকে নিব না। ফ্লোর বিম, গ্রেড বিমের জন্য আমার অন্য অপশন আছে, আমি জাস্ট এখান থেকে কলামগুলো সিলেক্ট করে করে নিব। তা আমার দরকার 12 কলাম, প্রথমে এটা নিলাম। নেওয়ার পরেই দেখেন সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি কিন্তু একটা কলামের মতো জিনিস চলে আসছে।
এখন এটা কি করব, একটা গ্রিড লাইনের সেন্টার পয়েন্টে বসাই দেব, দিলাম। আর একটা গ্রিড লাইনের সেন্টার পয়েন্টে বসাই দিলাম, দিলাম। এখন চার কর্নারে চারটা কি করব, 12 কলাম বসাই দিই। একেবারে গ্রিড লাইনের সেন্টার পয়েন্টে চার কর্নারে চারটা 12 কলাম বসাই দিলাম আমার পছন্দ অনুসারে। এস্কেপ দিই, এস্কেপ দিলে চলে যাবে। এখন গ্রিড লাইন অনুসারে আমার বাকিগুলো কলামগুলো কই আছে এটা একটু দেখি। এটা আমার দেখা লাগবে না, আপনাদের অবশ্যই দেখে নেবেন, আমার তো মুখস্থ আছে। তা আবার কুইক ড্র কলাম নেই একটা এখানে, এখন কলাম সাইজ নেই 12-15। এখন দেখেন 12-15 সাইজ এখানে একটা বসাই দিই, সেন্টারে ক্লিক করি, বসলো। এখানে একটা বসাই দিই, সেন্টারে ক্লিক করি, বসে গেল, হয়ে গেল 12-15 সাইজের কলাম। এখন আরও কিছু 12-15 সাইজের কলাম বসাবো। এখন এটা বসানোর আগে দেখেন আপনার 15 যে সাইজটা আছে আপনার কিন্তু হরিজন্টালি আছে। এখন যদি 15টাকে ভার্টিক্যালি লম্বালম্বি 15 ইঞ্চি করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, অ্যাঙ্গেল ডিগ্রি আমার অপশন আছে, এখানে 90 দেন। 90 দিলে হবে কি, একটু একটু মাউসটা লাড়াচাড়া করেন, দেখেন মাউসের বলটা একটু লাড়াচাড়া করলে দেখেন এটা কিন্তু আবার সোজা হয়ে গেছে। 15 ইঞ্চি কিন্তু হরিজন্টালি ভার্টিক্যালি আছে। এখন ক্লিক করলেন এখানে, এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক, এই সেন্টার পয়েন্টে, 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 আবার এখানে একটা। ভাই এটা কি অটোক্যাডের প্ল্যান থেকে দেখে বোঝায় মানে বসাইতে হবে? অবশ্যই এই যে অটোক্যাডের প্ল্যান লেআউটে যেই যেই জায়গায় আছে কলামগুলা সেই সেই জায়গায় বসাতে হবে। এখন আপনার লেআউটে আছে এই জায়গায়, আপনি তো এই জায়গায় বসাইলে হবে না, আপনার আর্কিটেকচারাল প্ল্যান অনুসারে আপনার কিন্তু লেআউট অনুসারে কিন্তু বসাইতে হবে। দেখেন আমার যদি মডেলটা দেখে থাকেন তাহলে দেখেন আমি যে যে জায়গায় কলামগুলো বসানো অটোক্যাডে সেই সেই জায়গায় কিন্তু আমি বসাইছি, সেই সেই পয়েন্টেই বসাইছি, ঠিক আছে। এখন বসাবো কি, প্রপার্টি থেকে C3-12-18 এটা বসাইলাম আমি মিডল জোনে, মিডলে যে আমার যে দুইটা সিঁড়ির কলাম আছে এখানে বসাই দিলাম। কলামগুলো বসাইলাম কি হিসাবে, বসাইলাম এস্কেপ দিই, কলামগুলো বসাইলাম হচ্ছে কি আমার আইডিয়া অনুসারে, যে এই জায়গায় আমার একটু বড় সাইজের কলাম লাগতে পারে, চার কর্নারে চারটা ছোট সাইজের কলাম লাগবে, এটা স্বাভাবিক। চার কর্নারে বেশি লোড আসবে না, লোড আসে সব মিডল জোনে, এজন্য মিডলে কলামের সাইজটা একটু বড় থাকে, ঠিক আছে। একটু 3D তে ক্লিক করলে দেখবেন কলামগুলো আঁকছেন একেবারে কিন্তু টপ ফ্লোর পর্যন্ত চলে গেছে। এর কারণ কি, অল স্টোরি দিয়ে কাজ করছেন। অবশ্যই অবশ্যই জিনিসটা মনে রাখবেন, আঁকার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অল স্টোরিটা দিয়ে নেবেন। বই লাগাইলে কিন্তু ওই যে গ্রাউন্ড ফ্লোরে আছেন, গ্রাউন্ড ফ্লোরেই দেখবেন কলাম পড়ে রয়েছে, তারপর মনে করবেন যে মডেলটা ভুল হয়েছে। আসলে না, আসলে অল স্টোরি দেন নাই দেখা ভুলটা হয়েছে। মনে করেন আপনি ওয়ান স্টোরিতে আঁকলেন, আইকে আবার এর সাথে সাথে আবার অল স্টোরি দিলেন, তাইলে লাভ হবে না। কিন্তু আগে অল স্টোরি সিলেক্ট করে তারপর কাজটা করবেন, তাইলে ড্রয়িংটা হবে। তো আমি কি করলাম, আমার কলামগুলো আঁকছি, এখন আঁকবো বিম আঁকবো। বিম আঁকার জন্য এখানে ড্র বিম একটা অপশন আছে, ড্র বিম, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে একটা প্রপার্টি বক্স চলে আসবে, এখান থেকে প্রপার্টি থেকে আমি FB1 সিলেক্ট করি। প্রথমে এগুলো ফ্লোর বিম আঁকবো, তারপরে এগুলোকে একটা সহজ উপায়ে আমি গ্রেড বিমে রূপান্তর করে দেবো, একটু পরেই দেখতে পারবেন। তো বিম আঁকবো কীভাবে, বিম আঁকবো খুবই সহজ পদ্ধতি। এই কলামের সেন্টার থেকে ক্লিক করে, এই কলামের সেন্টারে জাস্ট মাউসটা একটু লাড়াচাড়া করে এটা ক্লিক করে দিব, আপনার কিন্তু বিম হয়ে গেছে। আবার সেম আপনি যদি এসকেপ না দেন এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আবার এই কলামের সেন্টারে একটা ক্লিক করে দেন, এই একটা বিম হয়ে গেছে, আবারও কিন্তু বিমটা কিন্তু যায় নাই। এবার মাউসের গোল যে বাটনটা আছে এটা মাঝখানে চেপে ধরে একটু লাড়াচাড়া করেন, সরান, আবার এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করেন। আচ্ছা, গোল বলটা ধরে আবার একটু লাড়ান, এই পাশে চেপে ধরে এই সেন্টারে একটা ক্লিক, সরি এই সেন্টারে একটা ক্লিক, জাস্ট ক্লিক করে যাবেন, আর কিছুই না, ইজি প্রসেস। সেন্টার থেকে সেন্টার, আবার পুরা বিমটা একবারে টাইনা দেন না, তাইলে কিন্তু রেজাল্ট
ঠিক হবে না। মনে করেন এখান থেকে আপনি চাইলেন পুরো বিমটা একবারে দিয়ে দিবেন, একেবারে এই কলাম থেকে একবার শেষ মাথা বন্ধ, এটা কিন্তু হবে না। প্রতিটা স্প্যান বাই স্প্যান আপনাকে কিন্তু বিমগুলো টানতে হবে। আর সাইজ, বিমের সাইজ আপাতত একটা ধরলাম, তারপর অ্যানালাইসিস করার পরে দরকার হলে আমি বাড়াবো, দরকার হলে আমি কমাইতে পারবো। আর বিমের সাইজগুলো মূলত কি জিনিস, বিমের এটা স্কেপ দিলাম, 4 কোণার 4টা বিম আঁকলাম। তো বিমের সাইজটা মূলত কি স্প্যান হিসাবে ডিপেন্ডেবল। বিমের মূলত দরকার হচ্ছে ডেপথটা, ডেপথ বৃদ্ধি পায় হচ্ছে গিয়ে যত স্প্যান যত বড়, বিমের ডেপথ তত বড়। স্প্যান মনে করেন যে 20 ফিট আছে, আপনার বিম যদি 12 ইঞ্চি দেন ডেপথ, তাহলে তো হবে না, আপনার অবশ্যই মিনিমাম 18 ইঞ্চি দিতে হবে, 17 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। তো ডেপথটা হচ্ছে মূল। তো ডেপথের একটা আপনার আছে, থাম্ব রুল আছে, সেটা হচ্ছে গিয়া যত ফিট স্প্যান তত ফিট তত ওই অনুসারে অত ইঞ্চি ডেপথ হবে। মনে করেন 17 ফিট স্প্যান, মনে করেন 17 ইঞ্চি ডেপথ হবে, প্রতি ফিটের জন্য 1 ইঞ্চি করে ডেপথ বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে একটা থাম্ব রুল। আর এই থাম্ব রুলটা মোটামুটি প্রযোজ্য, এবং থাম্ব রুলটা একদম মোটামুটি কারেক্টই বলা চলে। দেখা গেছে যে অনেক বড় স্প্যান আপনি অল্প ডেপথে বিম দিয়ে রাখলেন, আপনার কিন্তু স্ট্রাকচারটা ফেল করবে, বা আপনার রিবার বাড়াই দিতে হবে। আবার বেশি ছোট সাইজের বিমে যদি বেশি রিবার দিতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, কংক্রিট যখন ঢালাই করবেন, ঢালাই কিন্তু ঢুকবে না। তো আইকে ফেলছি, আইকে ফেলার পরে এখন বাকি বিমগুলো সেম প্রসেসে আইকে ফেলবো। এখন বাকি যে বিমগুলো আছে সবগুলো 12-18 করে দিই। 12-18 কিভাবে করব, এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার, একটু সাবধানতার সহিত রাখবো। স্কেপ দিলাম, আবারও কমান্ডটা নিব, কমান্ডটা নিয়ে বিমগুলো আমি আইকে ফেলাই। আর এটা সম্পর্কে বললাম না, জাস্ট আইকে ফেলতেছি, আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্রসেসটা বলে দিলাম, আপনারা এখন প্র্যাকটিসটা করে নেবেন। রাখলাম, স্কেপ দিলাম। এখন সিঁড়ির বিমটাকেই 12-18 দিয়ে দিই, সিঁড়িতে যেহেতু লোড পড়বে অনেক বেশি, আর্থকোয়াক লোড, উইন্ড লোড, বিভিন্ন লোড পড়বে, এই জন্য সিঁড়ির যে বিমগুলো আছে এগুলোকে একটু ডেপথ বাড়াই দিলাম, স্ট্রং করে দিলাম। এই সেন্টার থেকে সেন্টারে একটা বিম টাইনে দেই, দিলাম। এখন নেক্সট যেটা কাজ, সেটা হচ্ছে গিয়া এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার, স্কেপ, আবার আর একটা বিম আঁকবো লাস্ট, এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার, জাস্ট শেষ। দেখেন বিমের মডেলিং করা হয়ে গেছে। বিমটা মূলত আপনার নিজস্ব ড্রয়িং অনুসারে বিমের লেআউটটা করবেন, এটা নিয়ে আর বলার কিছু নাই। আপনার আর্কিটেক্ট যেভাবে বলে সেভাবে করবেন। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যদি কাজ করেন এইভাবে, মনে করেন যে ফ্লোর প্ল্যান করছেন, আপনি দেখা যায় বাংলাদেশের কন্ডিশনে আপনি আর্কিটেক্ট, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, সব কাজই কিন্তু আপনার করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারই কিন্তু বিমগুলোর কথা চিন্তা মাথায় রাখতে হবে। সেটা নিয়ে আর কিছু বললাম না, সেটা হচ্ছে আপনার পার্সোনাল জিনিস। আপনি যদি রুমের সৌন্দর্য চান, ওই অনুসারে কলাম সেটিং করবেন, ওই অনুসারে ড্রয়িংটা করবেন। এটা যেমন দেখেন বিমগুলো যেদিক দিয়ে গেছে, কোনোটাই কিন্তু আপনার রুমের মধ্যে দিয়ে বিম যাবে না, আবার ড্রয়িং লাইনিংয়ের মধ্যে দিয়ে কিন্তু বিম যাবে না, ওইভাবে ড্রয়িংটা কিন্তু করা হয়েছে। এবং এটা হচ্ছে আপনার টোটাল পার্সোনাল মতামত। তো 3D যদি দেখি, 3D হয়ে গেছে, বিমগুলো কিন্তু হয়ে গেছে আমার। আচ্ছা এইরকম দেখাচ্ছে কেন, একটু রোটেটে দেই, রোটেটে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু লাড়াবেন চাড়াবেন, তাইলে কিন্তু রোটেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন গেলেন একটু গ্রাউন্ড ফ্লোরে গেলেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন। এখন কি আঁকবেন, স্ল্যাব আঁকবেন, স্ল্যাব। সিঁড়িটা আগামী ক্লাসে দেখানো হবে।
তো ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব আছে এখানে একটা অপশন, এখানে গিয়ে আপনি স্ল্যাবটা আঁকবেন। এখানে একটা প্রপার্টি বক্স আসে, এখান থেকে প্রপার্টি সিলেক্ট করবেন, স্ল্যাব 5 5 ইঞ্চি স্ল্যাবটা নিয়েছেন। স্ল্যাব আঁকা খুব সোজা, এই কলামের সেন্টার থেকে একটা ক্লিক করে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে, জি সেটা আমি চেঞ্জ করে দেখাবো তো ভাইয়া, আমি তো বলছি। হ্যাঁ আমি বলছি, এটা আমার খেয়াল আছে ভাইয়া। আচ্ছা স্ল্যাবটা আঁকলাম কেমনে? স্ল্যাবটা খুবই সোজা, এই যে দেখেন সেন্টার কলামের সেন্টার পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করে মাউসে লেফট বাটন দিয়ে লেফট বাটনে ক্লিক করেন, ক্লিক করে চেপে ধরেন, চেপে ধরে এই সেন্টার নিয়ে এসে সাইডে দেন, শেষ হয়ে গেছে। এইটাও সেম, চেপে ধরে এখানে এসে নিয়ে সাইডে দিবেন, সেন্টার ক্লিক, সেন্টারে ক্লিক করে চেপে ধরে এই সেন্টার নিয়ে সাইডে দিবেন, শেষ। আর সুন্দরভাবে আঁকবেন যাতে একটা স্ল্যাবের উপর আরেকটা স্ল্যাব না উঠে যায়, বা স্ল্যাব দেখা যায় অনেক সময় একটু দেখা যায় একটু শর্ট রয়ে গেছে, সেন্টার থেকে সেন্টার মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে এল টাইপের একটা স্ল্যাব আছে, এখানে চাইলে আপনি রেক্ট্যাঙ্গুল দিয়ে আঁকতে পারবেন। রেক্ট্যাঙ্গুল দিয়ে আঁকলে কি দুইবারে আপনার আঁকতে হবে, তো এত প্যারার সময় নেই, আপনি ইজিলি আঁকেন। ইজিলি আঁকার জন্য এই অপশনটার উপরে আরেকটা অপশন আছে, ড্র ফ্লোর, এখানে ক্লিক করেন। এটাও সেম প্রপার্টি, স্ল্যাব 5। এটা জাস্ট কি করবেন, ওইভাবে চেপে ধরতে হবে না, প্রতিটা পয়েন্টে পয়েন্টে ক্লিক, মিমের মতো প্রতিটা পয়েন্টে পয়েন্টে ক্লিক, পয়েন্টে পয়েন্টে ক্লিক করেন। ক্লিক করলেন, দেখেন হয়ে গেছে কাজ, দেখছেন। নেক্সটেরই এই সেন্টার থেকে সেন্টারে ক্লিক, সেন্টার থেকে সেন্টার, প্রতিটা পয়েন্টে পয়েন্টে ক্লিক করে দেন। কাজগুলো কিন্তু আপনার জটিলতা থাকবে না, যেখান থেকে শুরু করছেন সেখানে নিয়ে আবার একটা ক্লিক করে দেন, শেষ। স্ল্যাব আঁকা শেষ, ঠিক আছে। আশা করি প্র্যাকটিস করলে এ নিয়ে আর কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে, সমস্যা, আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। 3D তে যান, 3D থেকে এখন যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে কি, টপ ফ্লোরে আমার একটা এডিটিং আছে, টপে যাব, অ্যাপ্লাই দিয়ে ওকে দিই। এখানে আমার 1 কাজটা দেখেন, 1 সিলেক্ট করলাম, দেখেন 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন প্রত্যেকটা ফ্লোর, শুধুমাত্র সিঁড়ির 4টা কলাম বিম বাদে সবগুলা কলাম বিম আমি ডিলিট করে দিলাম। এই 4টা আছে, আর 1 অবশ্যই সিলেক্ট করে রাখবেন, ভুলে আবার অল স্টোরি দিয়ে দিন না, তাহলে কিন্তু সব চলে যাবে। এখন রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব নেই, আবার স্ল্যাব 5, সেন্টার থেকে সেন্টার একটা স্ল্যাব আইকে দিই, শেষ। এসকেপ দিলাম। 3D তে দেখি, দেখেন এই রোটেটে ক্লিক করেন, এই যে হোয়াইট যে স্পেসটা আছে এখানে নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, একটু যদি লারান চারান চাইপা ধরে লারান চারান তাইলে রোটেট হবে। আবার ছাইড়া দেওয়ার পরে দেখেন আর কিন্তু হয় না। আবার রোটেটে ক্লিক করবেন, সাদা জায়গায় একটু ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে একটু লাড়াচাড়া করবেন, তাহলে মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন। আবার ছাইড়ে দেন, এবার কিন্তু অপশনটা চলে গেছে, হয়ে গেছে, দেখছেন টপের স্ল্যাব। এখন আর একটু এডিটিং যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আমার যে স্ল্যাব আছে, স্ল্যাবের দরকার নাই, কারণ হচ্ছে কি আমার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু নর্মাল একটা ঢালাই দেওয়া হয় জাস্ট ফ্লোর ফিনিশিং করার জন্য। এখানে স্ল্যাবের আমার কিন্তু দরকার নেই, এই স্ল্যাবটা কিন্তু আমাকে কোনো লোড দিবে না। লোড দিবে আমার ফার্স্ট ফ্লোর থেকে যে স্ল্যাবটা আছে এটা আমার লোড দিবে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব কিন্তু আমার বিমের উপরে লোড দিবে না। এই জন্য আমার গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা ডিলিট করে দিলাম। আর অবশ্যই ডিলিট করবো কি, 1 সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করবো, নাইলে কিন্তু সবগুলো চলে যাবে। অল স্টোরি যদি সিলেক্ট করে ডিলিট করি তাহলে কিন্তু চলে যাবে। মনে করেন অল স্টোরিতে ডিলিট করছেন, ডিলিট করে 1 করে দিয়েছেন এরপরে, তাইলে কিন্তু কাজ হবে না। অবশ্যই কাজ করার আগে 1 বা অল স্টোরি যেটা লাগে সেটা সিলেক্ট করে নেবেন। এখন এই যে মুভ ডাউন ইন দ্য লিস্ট, এখানে যদি ক্লিক করেন তাইলে কিন্তু আপনি কিন্তু এই যে প্ল্যান ভিউটা চেঞ্জ করতে পারবেন। মনে করেন উপরে ক্লিক করলেন গ্রাউন্ড ফ্লোর, আবার এটা ক্লিক করলেন ফার্স্ট ফ্লোর, আবার ক্লিক করেন সেকেন্ড ফ্লোর, আবার প্ল্যান থেকেও যাইতে পারবেন। মনে করেন বেজে যাব, বেজ
বেজে গিয়া দেখেন বেজও স্ল্যাব হয়ে গেছে। স্ল্যাবগুলোকে ডিলিট করে দিই, সিলেক্ট করতেছি, ক্লিক করে সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক করে দিলাম, ডিলিট করে দিলাম, আমার লাগবে না। অল স্টোরি দিয়ে আঁকার কারণে আমার কিন্তু সব স্ল্যাবগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি ড্র হয়ে গেছিল। এই জন্য আমার কিন্তু বেস পর্যন্ত স্ল্যাব চলে আসছে। এখন গ্রাউন্ড ফ্লোরে যাই। এখন আপনি যেটা জানতে চাইছেন যে ভাই গ্রাউন্ড ফ্লোরও কেন ফ্লোর বিম করলাম, সেটার সমাধান এখনই পাবেন। 1:2 সিলেক্ট করা থাকবে। অ্যাসাইনে যাব, সরি অ্যাসাইনে যাব না, আগে হচ্ছে গিয়া বিমগুলোকে সিলেক্ট করি। চারিপাশে যে 10-15 বিম দিয়েছিলাম ফ্লোর বিম, সেগুলোকে সিলেক্ট করি। ফ্লোর বিম যেগুলো 10-15 দিয়েছিলাম সেগুলোকে সিলেক্ট করি। 10-15 ফ্লোর বিম চার কর্নারের যে বিমগুলো আছে ওগুলোকে সিলেক্ট করলাম। অবশ্যই 1:2 থাকতে হবে। অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, GB1 12 অ্যাপ্লাই দিই, ওকে দিই, শেষ। গ্রেড বিম কিন্তু হয়ে গেছে এগুলো। এখন 10-18 যে ফ্লোর বিমগুলো আছে, 10-18 যে ফ্লোর বিমগুলো আছে ওগুলোকে সিলেক্ট করি। শাকিল ভাই কোথায় গেছেন ভাইয়া? এখন জয়েন করছে তো। আচ্ছা দেখেন, এগুলাকে সিলেক্ট করে দিলাম, যে মিডলে যে বিমগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। 1:2 থাকা অবস্থায় সিলেক্ট করে দিলাম। থাকা অবস্থায় সিলেক্ট করার অবস্থায় তাইলে কি হইলো, এখন অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, গ্রাউন্ড ফ্লোর GB 12-15 অ্যাপ্লাই, ওকে। দেখেন গ্রেড বিমের সাইজটা কম রাখছি কেন? গ্রেড বিমের উপর কিন্তু সরাসরি ফ্লোরের যে চাপটা আছে ওইটা কিন্তু থাকে না, এজন্য গ্রেড বিমের সাইজটা বা রিইনফোর্সমেন্টের পরিমাণটা কিন্তু তুলনামূলক কম আসে। আপনি অ্যানালাইসিস করার পরও দেখতে পারবেন যে গ্রেড বিমে তুলনামূলক রডের পরিমাণ কম আসছে, ঠিক আছে। এজন্য ওই অনুসারে গ্রেড বিমের সাইজগুলো একটু কম রাখছি। তো মিডলের গুলো একটু বেশি রাখলাম, চার কর্নারের গুলো একটু ছোট রাখলাম। তো দেখলেন কিভাবে গ্রেড বিম করে ফেলাইলাম। এখন যদি ফার্স্ট ফ্লোরে যায়, আমি দেখেন ফার্স্ট ফ্লোরের গুলো কিন্তু ফ্লোর বিমই আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোনটা, গ্রেড বিমে। গ্রাউন্ড ফ্লোরে যে আছে ওগুলো কিন্তু সব গ্রেড বিম হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর কিন্তু সবই কিন্তু ফ্লোর বিমই আছে। ফার্স্ট থেকে যদি সেকেন্ডে যান, থার্ডে যান, ফোর্থে যান, ফিফথে যান, সিক্সথে যান, ইভেন টপে গেল কিন্তু সবগুলো সেম আছে। তাই খালি চেঞ্জ হয়েছে কোনটায়, গ্রাউন্ড ফ্লোরে গ্রেড বিমগুলো বানাই দিছি। তো এইটা পরবর্তীতে বানাইলাম কেন, দেখেন গ্রেড বিম শুধুমাত্র একটা ফ্লোরের জন্য। এই জন্য করলাম কি, প্রথমে সবগুলো ফ্লোর বিম আইকা গ্রাউন্ড ফ্লোরে সবগুলোকে ফ্লোর বিম করে দিলাম, কারণ ফ্লোর বিম তো আমার টিপিক্যাল সবগুলোতেই থাকবে। তো গ্রেড বিমটা যখন আমি লাস্টে করব এই জন্য রেখে দিলাম। এখন আমি যদি আগেই গ্রেড বিম আঁকতাম, ঠিক আছে, এগুলোকে ফ্লোর বিম বানাইতে, প্রত্যেকটা ফ্লোরে আমার ফ্লোর বিম বানাইতে হইতো আলাদা আলাদা করে অ্যাসাইন করে করে। এই জন্য ইজি প্রসেস যেটা, সেটা হচ্ছে ফ্লোর বিম আঁকেন আগে একটা ফ্লোরে গ্রেড বিম, এই জন্য 1:2 সিলেক্ট করে এটা অ্যাসাইন করে দেন, শেষ। ইজি না? জি ইজি আছে। আশা করি মডেলিংটা আমি যে শর্টকাট প্রসেসগুলো বা নিয়মগুলো দেখাই দিলাম, যেগুলো বইলে দিলাম ওগুলো একটু ফলো করবেন। আশা করি ওই কথাগুলো শুনবেন, যে কোন পয়েন্টে কি কথা বললাম, যে কিভাবে আঁকতে হবে। এটা মডেলিংটা হচ্ছে কি আপনার টোটালি নিজস্ব ব্যাপার। এটা আপনি যতটা ভালোভাবে প্র্যাকটিস করবেন তত ভালোভাবে আপনি কিন্তু মডেলিংটা করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি এখন।